টপিক 9-এ দুইটা টপিক পড়বো, ডিফামেশন এবং ক্রিমিনাল ইন্টিমিডেশন, মানহানি এবং অপরাধমূলক ভীতি প্রদর্শন। এই প্রথম আমি এই দুইটা টপিক অ্যাড করছি। আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের সময় এখান থেকে প্রশ্ন আসতে পারে, কারণ এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসছে, লিখিত প্রশ্ন খুব একটা এখান থেকে আসে না। তো আমি দেখা যাক এখান থেকে আপনাদের জন্য আসে কিনা বার কাউন্সিলে। সংজ্ঞা, ব্যাখ্যা, উদাহরণ, ব্যতিক্রম ও শাস্তির বিধান সহ মানহানি সম্পর্কে আলোচনা করুন। মানে মানহানি সম্পর্কে এ টু জেড আমি জানতে চাচ্ছি। মানহানি সংজ্ঞা 499 ধারায় আছে। জি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে, তার মানে তার ইন্টেনশন কি, তার খ্যাতি বা সুনাম নষ্ট করবে বা নষ্ট জি হবে মর্মে অবগত হয়ে, মানে নষ্ট করার উদ্দেশ্যে বা এমন কাজ করব যেটার মাধ্যমে তার এখন নষ্ট না হলেও কিছুদিন পরে অদূর ভবিষ্যতে নষ্ট হবে, কথিত বা পাঠের জন্য লিখিত। তার মানে কথিত মানে ওরালি, মৌখিকভাবে, জি কথার মাধ্যমে, এবং পাঠের মাধ্যমে লিখিত, পাঠের জন্য লিখিত যেটা পড়া যাবে, তার মানে রিডেবল কোনো কথা বা জি বাক্য বা চিহ্ন কিংবা অনুরূপ বা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে কোনো কার্য করে, তবে তা মানহানি বলে গণ্য হবে। কোনো কার্টুন যদি অঙ্কন করে, সেটা গঠনমূলক যদি কার্টুন না হয়, উৎসাহমূলক যদি হয়, তাহলেও কিন্তু সেটা এই ধারার অপরাধ হবে। ব্যাখ্যাসমূহ: মৃত ব্যক্তির পরিবার ও আত্মীয় স্বজনদের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে মৃত ব্যক্তির নিন্দাকরণ মানহানি বলে গণ্য হবে। কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যদি মারা যায়, তো তার মৃত ব্যক্তি মানে পরিবারের যিনি একজন মারা গেছেন সম্মানিত ব্যক্তি, তার সম্পর্কে যদি নিন্দা ছড়ানো হয়, তাহলে পরিবারেরই একটা অনুভূতিতে আঘাত লাগবে, যেটা জি মানহানি জি হতে পারে। কোম্পানি, সমিতি বা অনুরূপ ব্যক্তি সমাবেশ সম্বন্ধে নিন্দাকরণ মানহানি বলে গণ্য হবে। কোনো কোম্পানি যদি নিন্দা করা হয়, কোম্পানির বিজনেসে প্রভাব পড়বে, তার সেল কমে যেতে পারে। জি বিদ্রুপমূলকভাবে প্রকাশিত নিন্দা বা বিদ্রুপমূলকভাবে প্রকাশিত নিন্দা মানে এমনভাবে একটা তথ্য উপস্থাপন করা হলো, কোনো খবর বা ফেসবুকে পোস্ট বা পেপারে কোনো কিছু পাবলিশ বা কোনো কিছু লিফলেট ছড়ানো হচ্ছে, সেটা মানহানি হতে পারে বা গণ্য হবে। যদি না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তির নৈতিক বুদ্ধিবৃত্তিক গুণাবলী, বর্ণ, পেশা, প্রসিদ্ধি নষ্ট করে, তবে তা মানহানি বললে গণ্য হবে না। তার মানে এখানে ব্যাখ্যায় এক, 1, 2, 3 হচ্ছে মানহানি হবে, আর 4 নম্বর হচ্ছে একটা শর্ত দিয়ে দিচ্ছে যে এই ক্ষেত্রে মানহানি হবে না। বর্ণ বলতে এখানে রেসকে বোঝানো হচ্ছে। বুঝতে পেরেছেন বর্ণ দ্বারা কি বোঝানো হচ্ছে? স্যার মানে ওই মানে স্যার ওই যে মানে গায়ের কালার টালার, হ্যাঁ, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ। হ্যাঁ, এই ধরনের রেসিজমকে এখানে বলা হচ্ছে যে জি রেসের কারণে জি যদি কাউকে ট্রোলের শিকার হয় বা বুলিং এর শিকার হয়, সেক্ষেত্রে সেটা মানহানি হতে পারে। উদাহরণ: বি এর ঘড়ি কে চুরি করেছে মর্মে এ কে জিজ্ঞাসা করা হলে, এবার বি নামে একজন ব্যক্তির একটা কি হারাই গেছে, মনে করেন একটা ঘড়ি হারাই গেছে বি এর। ঘড়ি। তো এই ঘড়িটা কে নিয়েছে রে, এভাবে হয়তো বা ক্লাসরুমে বা কোনো জায়গায় জিজ্ঞাসা করা হচ্ছে, কর্মস্থলে। এখন এ কে জিজ্ঞাসা করছে, এখন এ কি করবে, জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করবার উদ্দেশ্যে এ জেড এর প্রতি ইশারা করে, মানে মুখে কিছু বলো না কিন্তু ইশারা করে দেখাই দিচ্ছে, হয়তোবা দূরে হুম জেড বসে আছে, জেড এর দিকে সে হুম। অঙ্গুলি দেখিয়ে দিচ্ছে, মানে নির্দেশ আঙ্গুল করছে। দিয়ে দেখা দিচ্ছে, নির্দেশ দিচ্ছে, কোনোভাবে ইশারা করছে। তার মানে সে মুখে কিছু হুম, না বললেও এই যে ইশারাটা করাই হচ্ছে, ওই সিচুয়েশনে ইশারা মানে করাই মানে তাকে চোর বলে অপবাদ দেওয়া, তাই না? জি যদি না কোনো ব্যতিক্রমের আওতাভুক্ত হয়, তবে এটি মানহানি হবে। অর্থাৎ এটা ধরে নিচ্ছে আমরা মানহানি, কিন্তু 10টি ব্যতিক্রম আছে, ব্যতিক্রমের মধ্যে চলে গেলে আর মানহানি হবে না। যেমন আমরা 499 এবং 300 ধারায় ব্যতিক্রমের মধ্যে গেলে হয় আহ, মানে মার্ডার হয় না, আর ব্যতিক্রমের বাইরে থাকলে মার্ডার হয়, তেমনই এখানে। তাহলে আমরা সবকিছু যেহেতু মানহানির আলোচনা করব এ টু জেড, তাই মানহানির এবার আমরা ব্যতিক্রম 10টি দেখব। নিম্নলিখিত 10টি ক্ষেত্র ব্যতিক্রমের ক্ষেত্রে কোনো কার্যাবলীর দ্বারা কোনো ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ হলেও তা মানহানি হবে না। নিম্নলিখিত 10টি ব্যতিক্রমের ক্ষেত্রে, এখানে ব্যতিক্রমের, হ্যাঁ, এর যুক্তটা করে নেন,
তার মানে ব্যতিক্রমের মধ্যে পড়লে মানহানি হবে না, যদি ব্যতিক্রমের বাইরে থাকে তাহলে মানহানি হবে। ব্যতিক্রম এক, জনকল্যাণে সত্য দোষারোপ, মানহানি নয়। একজন ব্যক্তি সে আসলে খারাপ, তার দোষ আছে, সে অপরাধী। এখন মানুষকে সচেতন করার জন্যে, মানুষের কল্যাণে তার দোষটা যদি প্রকাশ করে দেওয়া হয় তাহলে সেটা মানহানি না। কিন্তু সেটা যদি সত্য হয় তাহলে মানহানি না, মিথ্যা হলে আবার মানহানি হবে। জি। ব্যতিক্রম দুই, জনকল্যাণে জনগণের প্রতি কোনো সরকারি কর্মচারীর আচরণ সরল বিশ্বাসে প্রকাশ করে দিলে সেটা মানহানি নয়। ব্যতিক্রম তিন, গণসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সরল বিশ্বাসে প্রকাশ করে দিলেও সেটা মানহানি নয়। আদালতের কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ করলেও কিন্তু সেটা মানহানি নয়। এখন আদালতে একটা কার্যক্রম আছে, একটা রায় দিয়ে দিল আদালত, একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে বা সাজা দিয়ে দিয়েছে, সেটা যদি প্রতিবেদন প্রকাশ করা হয় সেটা তো সত্যি প্রমাণিত একটা বিষয়, তাই সেটা জি। মানহানি নয়। জি। পাঁচ, আদালতের নিষ্পত্তিকৃত মামলার দোষ ও গুণ কিংবা সাক্ষী ও অন্যান্য ব্যক্তিদের আচরণ প্রকাশ করলেও সেটা মানহানি হবে না, মানে ক্রাইম রিপোর্ট যেগুলো, জার্নাল। ছয়, জনগণের অভিমতের জন্য প্রকাশিত কোনো কার্যের গঠনমূলক সমালোচনা মানহানি নয়। যেমন এই মুহূর্তে ভোটের অনেক সময় ক্যাম্পেইন হচ্ছে, আবার অনলাইনে কি করা হচ্ছে, পুলিং হচ্ছে, হ্যাঁ, পোল জি। তৈরি করা হচ্ছে যে কাকে ভোট দিবেন। হ্যাঁ, তো এই ধানের শীষে ভোট দিলে লাভ রিয়াক্ট দেন, তারপরে নৌকায়, সরি নৌকা তো এখন নাই, কি আছে, দাঁড়িপাল্লায় দাঁড়িপাল্লায় ভোট দিলে লাইক দেন, লাইক দেন কেয়ার বা দেন। জি। কেয়ার দেন, এই ধরনের করছে। তবে নৌকাও আছে, কেউ কেউ আবার নৌকাও কিন্তু তৈরি করছে, যারা নৌকার সমর্থন আছে তারা কিন্তু আবার ভোট বর্জন করছে নৌকার সমর্থনের কথা। তো আজকে দেখলাম, তো এই ধরনের যে পোল তৈরি করা হচ্ছে এবং সেটার যদি কেউ সমালোচনা করে সেটা কিন্তু মানহানি হবে না। আইনত এখতিয়ার সম্পন্ন ব্যক্তি কর্তৃক তিরস্কার, মানহানি হবে না। তার মানে যার তিরস্কার করার এখতিয়ার আছে সে যদি তিরস্কার করে তাহলে মানহানি হবে না। যেমন কোনো অ্যাডভোকেট যদি পেশাগত অসদাচরণ করে, তার বিরুদ্ধে যদি বার কাউন্সিলের কমপ্লেন দেওয়া হয়, তাহলে শাস্তিস্বরূপ তাকে তিরস্কার করতে পারে না, জি। 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 তাহলে সেটা কি হবে না, মানহানি হবে না। মনে মানহানি করেন, হবে না। যে একজন শিক্ষক পড়াশোনা করাচ্ছে, একটা স্টুডেন্ট পড়া পারেনি, তাকে তো বকাঝকা করতে পারে, পারে না? জি। 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 তাহলে সেটা মানহানি হবে না। আমার স্টুডেন্ট আপনারা এক জায়গায়, মানে সহজ আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু খারাপ করেছে, এখন আমি যদি অনলাইনে একজনকে একটু কড়া করে কথা বলি, সে যদি আমার মানহানির জন্য মামলা করে তাহলে কিন্তু মানহানি সেটা হবে না, কারণ আপনার মঙ্গলের জন্য আমি করছি এবং আপনাকে একটু কড়া জি। কথা শোনানোর আমার এখতিয়ার আছে, তাই না? কারণ আমার উদ্দেশ্য ভালো। অবশ্যই, অবশ্যই স্যার। এখন আমার উদ্দেশ্য যদি আবার খারাপ হয়, যে একজনকে নিচু দেখাবো বলেই আমি এই কথাগুলো বলছি, সেটা ভিন্ন জিনিস। এখতিয়ার সম্পন্ন ব্যক্তির নিকট সরল বিশ্বাসে অভিযোগ উপস্থাপন মানহানি নয়। আপনি যদি একটা মামলা করেন, একজন বিরুদ্ধে মামলা করেন, হ্যাঁ, সরল বিশ্বাসে মামলা করেছেন, তাহলে এটা আবার মানহানি না। কিন্তু মামলা যদি আবার মিথ্যা প্রমাণ হয় এবং পরে যদি জানা যায় সরল বিশ্বাস বলে কিছু ছিল না, তার মনের মধ্যে খারাপ ইচ্ছাই ছিল তাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা করা, তাহলে কিন্তু এটা আবার মানহানি হবে। ব্যতিক্রম নয়, নিজের বা অন্যের বা জনকল্যাণে সরল বিশ্বাসে মিথ্যারোপ বা নিন্দাকরণ মানহানি নয়। মানে মিথ্যা হয়ে গেছে ভুলক্রমে, একজনকে চোর বলতে গিয়ে আরেকজনকে চোর বলে ফেলেছে, যদি এরকম হয় তাহলে মানহানি নয়। অন্যের বা জনকল্যাণে বা জনহিত কল্পে হুঁশিয়ারি দান বা সতর্ককরণ, মানে অ্যাওয়ারনেসের জন্য, সেটা মানহানি নয়। তাহলে এই 10টি ব্যতিক্রম আমাদের মনে রাখতে হবে। একবার এমসিকিউ প্রশ্ন আসছিল 2023 সালে, যে 499 ধারে কয়টি ব্যতিক্রম আছে, উত্তর হচ্ছে 10টি। তো এই কারণেই কিন্তু এখানে আমি নজর দিয়েছি এই 10টি আবার লিখিততে আসতে পারে। শাস্তির বিধান কি? 499 আমরা সংজ্ঞা দেখলাম, এবং এই ব্যতিক্রম আচ্ছা স্যার, সবকিছুই, বলেন। আহ, এখানে আপনার এই যে এই 10টা ব্যতিক্রম লিখতে, যে মনে করেন যদি এই 7 নম্বর ব্যতিক্রম আমি 5 নম্বরে লিখে ফেলি, 5 নম্বরটা যদি নো প্রবলেম, নো 8 নম্বরে প্রবলেম, লিখে ফেলি। নো আচ্ছা, প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। আপনি এই যে জি। ব্যতিক্রম এক জি। ব্যতিক্রম দুই এভাবে দিবেন না, তাহলে কি, নিম্নে 10টি আচ্ছা। ব্যতিক্রম দেওয়া হলো বলে 1 2 3 এভাবে দেবেন, ব্যতিক্রম এক ব্যতিক্রম দুই। ব্যতিক্রম শব্দটা আমি যে রিপিট করেছি, আপনি যে 10টি ব্যতিক্রম যদি সিরিয়ালে না লিখতে পারে, র্যান্ডমই যদি চলে আসে,
তাহলে সমস্যা হবে কিনা। সেক্ষেত্রে ব্যতিক্রম এক, ব্যতিক্রম দুই, এইভাবে প্রতিবার ব্যতিক্রম শব্দটা রিপিট না করে ব্যতিক্রমগুলো নিম্নে আলোচনা করা হলো বলে 1 2 3 4 5 6 এইভাবে আপনি সংখ্যা শুধু দিবেন। ব্যতিক্রম শব্দটা আগে যুক্ত করার দরকার নেই। ঠিক আছে? স্যার এই ফাঁকে স্যার আরেকটা জিনিস একটু কাইন্ডলি জেনে নেবো স্যার। ওই যে মনে করেন যে ওই যে গুরুতর আঘাত যে 8 প্রকার, স্যার এর সিরিয়াল যদি কোনো কারণে স্যার উল্টো পাল্টা হয়? কোনো সমস্যা নেই, সেটাও কোনো আচ্ছা, সমস্যা নেই, ওকে স্যার। সেটাও লেখা যাবে। ওকে স্যার, আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন শাস্তির বিধান 500, 501, 502 এই তিনটা জায়গায় দেওয়া আছে। বিভিন্ন 500 ধারাতে বলা হচ্ছে 2 বছর, 501-এ হচ্ছে 500 ধারায় মানহানির শাস্তি অনূর্ধ্ব 2 বছর, বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। 501-এ মানহানিকর বস্তু মুদ্রণ বা খোদাইকরণের শাস্তিও 2 বছর। আবার 502-এ মুদ্রণ বা খোদাইকৃত মানহানির বস্তু বিক্রয়ের শাস্তি অনূর্ধ্ব 2 বছর, মানে সব ক্ষেত্রেই কিন্তু 2 বছর। জি। বিভিন্ন পরিস্থিতি উল্লেখ করেছে, এখন পরিস্থিতি বিভিন্ন আছে, 2 বছর, 3 বছর, 5 বছর, এভাবে ভিন্ন ভিন্ন করলে মনে হয় আরো বেটার হতো, কিন্তু সবগুলোতেই 2 বছর করেছে। অর্থাৎ এমসিকিউ যদি প্রশ্ন আসে মানহার মানহানির শাস্তি সব ক্ষেত্রেই 2 বছর যেহেতু আছে, অতএব ভুল হওয়ার সম্ভাবনা কম। আবার আপনি শাস্তি এভাবে লিখতে পারেন যে 500, 501, 502 এই সকল ধারাতে মানহানির শাস্তি 2 বছর, বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা অভয়দণ্ড। এখন এই যে কোন পরিস্থিতি এটা উল্লেখ না করলেও তখন আপনি একটু বাইপাস করতে পারবেন, আর যদি মনে থাকে করবেন উল্লেখ বিস্তারিত। অপরাধমূলক ভীতি প্রদর্শন বলতে কি বোঝেন? উক্ত অপরাধের শাস্তির বিধানসমূহ কি কি? অপরাধমূলক ভীতি প্রদর্শন বা ক্রিমিনাল ইন্টিমিডেশন পেনাল কোডের 503 ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শন সংজ্ঞায়িত হয়েছে। অত্র ধারার বিধান মতে কোনো কার্য করতে বাধ্য করা বা কোনো কার্য হতে বিরত রাখার অভিপ্রায়ে, মানে একটা কাজ করতে দেব না বা একটা কাজ করাবো জোর করে, এরকম যদি উদ্দেশ্য থাকে, অভিপ্রায় বা ইন্টেনশন থাকে, কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তিকে তার দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি করার উদ্দেশ্যে আতঙ্কিত করাকে অপরাধমূলক ভীতি প্রদর্শন বলে। অর্থাৎ থ্রেট দেওয়া, আতঙ্কিত করলে মানে থ্রেট দিলে বা ভয় দেখালেই তো মানুষ আতঙ্কিত হবে যে জি। আমাকে মারতে পারে, আমাকে গুরুতর আঘাত করতে পারে, সাধারণ আঘাত করতে পারে, তার মানে দেহের প্রতি একটা থ্রেট। সুনাম বা কোনো সম্পত্তি ধ্বংস করতে পারে, চুরি করতে পারে, নিয়ে চলে যেতে পারে, পুড়িয়ে দিতে পারে, এই ধরনের থ্রেট আসতে পারে। ব্যাখ্যা হচ্ছে মৃত ব্যক্তির সুনামের প্রতি হুমকি প্রদান কোনো ব্যক্তির স্বার্থের সাথে সম্পর্কিত যদি হয়, তা এ ধারা মতে অপরাধমূলক ভীতি প্রদর্শন হবে। অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেছে, তার মৃত আহ, পূর্বপুরুষের যদি কোনো কিছু নিয়ে কথা বলে দুর্নাম ছড়ানোর ভয় দেখায়, তাহলেও কিন্তু সেই দুর্নাম ছড়ানো এখানে ভীতি প্রদর্শন হিসাবে অপরাধ হয়ে যাবে। উদাহরণ হচ্ছে বি কে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত করার অভিপ্রায়ে বি এর বাড়ি পুড়িয়ে দিবে মর্মে এ বি কে হুমকি প্রদান করে, এ অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধে দোষী হবে। বলছে যে একটা মামলা করেছে, তো সম্পত্তি মনে করেন যে একটা আহ, স্থাবর সম্পত্তি উচ্ছেদের মামলা করেছে, যে এই উচ্ছেদের হুম। মামলায় হেরে যাবে এটা বুঝতে পেরে একজন আরেকজনকে হুমকি দিচ্ছে যে মামলা তুলে নাও, না হলে তোমার বাড়ি পুড়িয়ে দিব। তো এই ভয়ে আতঙ্কিত করছে, তো এটা এই ধারার অপরাধ হয়ে যাবে। শাস্তির বিধান কি আছে? 506 আছে, 507-এ, দুই জায়গায় আছে। 506-এ দুইটা ক্যাটাগরি আছে: অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি অনূর্ধ্ব 2 বছর, সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। এটা হচ্ছে জেনারেল, মানে পার্ট 1-এ যেটা আছে। পার্ট 2 হচ্ছে আবার মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতি প্রদর্শন অথবা অগ্নিসংযোগে সম্পত্তি বিনষ্টের ভীতি প্রদর্শন অথবা মৃত্যুদণ্ডে বা অনূর্ধ্ব 7 বছর কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত করার ভীতি প্রদর্শন অথবা নারীর সতীত্ব নষ্ট হয়েছে মর্মে নিন্দা আরোপের ভীতি প্রদর্শন করার শাস্তি অনূর্ধ্ব 7 বছর, সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা অভয়দণ্ড। তার মানে পার্ট 1-এ 2 বছর এবং পার্ট 2-তে দ্বিতীয় ক্যাটাগরিতে হচ্ছে 7 বছর। আমরা মামলা করার সময় 506-এর ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে রোমান সংখ্যায় 1 এবং 2 উল্লেখ করি,
কারণ এই ধারাতে কোনো উপধারা নেই বা কোনো ক্লজ উল্লেখ করা নেই, যে এক দুই সংখ্যাও নেই, আবার ক খ বা এবিসিডিও নেই। তাই এখানে আমরা ব্র্যাকেটে রোমান সংখ্যা ইউজ করি, যদিও রোমান সংখ্যা এখানে ইউজ করে জাস্ট পার্ট ওয়ান পার্ট টু বোঝানোর চেষ্টা করি। পার্ট ওয়ান হলে 2 বছর, জি পার্ট টু হলে 7 বছরের জন্য আমরা মামলা করছি। ধারা 7, 507-এ বলা হচ্ছে বেনামি পত্র বা বেনামি পত্র দ্বারা। বেনামি পত্র বলতে কি? প্রেরকের ঠিকানা জানা নেই, প্রাপকের ঠিকানা আছে, প্রেরকের ঠিকানা নাই, অথবা পোস্ট অফিসের বা কুরিয়ারের মাধ্যমে না, কোনো বাড়ির সামনে বা কোনো দৃশ্যমান জায়গায় কারো উদ্দেশ্যে কোনো মানে চিঠি উড়ো চিঠি, মানে আগে যেটাকে দিয়ে দিল। বলতো আর হ্যাঁ, কি মানে উড়ো চিঠি হুমকি উড়ো দেওয়া। চিঠি, যেটাকে উড়ো চিঠি বলে ইনফরমাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো যে চিঠির কে পাঠালো সেটা সাধারণত প্রথমে বোঝা যায় না, কোনো সংস্থার নাম দেয় হয়তোবা। তো অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি এভাবে যদি হয়, 506 ধারার শাস্তির সাথে অতিরিক্ত 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। তার মানে 507 ধারায় অ্যাকচুয়াল শাস্তি 2+2 4 বছর হতে পারে, অথবা আগের 7+2 9 বছর হতে পারে। এই কথা কে বোঝেননি যে 4 বছর, 507 ধারায় 4 বছর অথবা 9 বছর শাস্তি হতে পারে। তার মানে সাধারণভাবে যদি কেউ ভীতি প্রদর্শন করে তাহলে 2 বছর, এবং সেই ভীতি জি সাধারণভাবে হলো, কিন্তু সেটা যদি বেনামি পত্র বা উড়ো চিঠির মাধ্যমে করে তাহলে 2-এর সাথে 2 যুক্ত হয়ে অতিরিক্ত 2 হয়ে 4 বছর হয়ে যাবে। আবার কেউ যদি থ্রেট দেয়, মৃত্যুর ভয় দেখায়, সাধারণভাবে যদি বাস্তবে করে, চিঠির মাধ্যমে না করে, তাহলে 7 বছর। আর চিঠির মাধ্যমে যদি আবার কি দেয়, যে মেরে ফেলবো বলে একটা থ্রেট দিচ্ছে, প্রাণের প্রাণনাশের ভীতি প্রদর্শন জি করছে উড়ো চিঠির মাধ্যমে, তাহলে শাস্তি হয়ে যাবে 9 বছর। কারণ 506-এর 7 আর এখানে অতিরিক্ত 2। বুঝতে পারলেন? জি 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 সিমিলার ক্যাটাগরির আমরা সেকশন দেখেছি কোথায়? কনফাইনমেন্ট, আটকের ক্ষেত্রে, তাই না? অতিরিক্ত 2 বছর এরকম। জি তাহলে এই 507-কে টার্গেট করে যদি এমসিকিউ বা রিটেন প্রশ্ন হয়, এই বিষয়টা বুঝতে হবে, না হলে ধরতে পারবে না কেউ। কারণ 4 বছর বা 9 বছরের বিধান কোথাও উল্লেখই নাই। এই যে অতিরিক্ত 2, তার মানে 2 বছর যোগ হবে, এই বিষয়টা ক্যালকুলেশনের একটা বিষয়, তাই না? জি এবার আমরা দেখব প্রবলেমেটিক প্রশ্ন। জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়ে জেড বি এর ঘড়ি চুরি করে পালিয়ে যাওয়ার দৃশ্যপটের একটি চিত্র আঁকে। তার মানে এর আগে ওই যে ইশারা করার একটা উদাহরণ দেখলাম, এবার কি করেছে, জি যে তদন্ত হচ্ছে বা জিজ্ঞাসা করছে কে ঘড়ি চুরি করেছে। এবার একজন পালিয়ে যাচ্ছে এবং তার হাতে একটা ঘড়ি আছে, এরকম একটা চিত্র এঁকেছে। তার মানে চিত্র আঁকতে সে পারে, তাই চিত্র মুখে কিছু বলছে না, তো একটা স্ক্রেচ করে দেখাচ্ছে যে কে ঘড়ি নিয়ে গেছে। এখন বি এর ঘড়ি চুরি করেছে জেড। এখন জেড এর একটা বেশভূষা আছে, জেড এর একটা মানে ফিজিক্যাল একটা বর্ণনা আছে, একটু পার্থক্য আছে, হয়তো বা তার পোশাকের কালার ব্যবহার করেছে বা এমন ভাবে আঁকিয়েছে যেন দেখে বোঝা যায় যে এই ছবিটা জেডের, এবং জেডের হাতে একটা ঘড়ি আছে, সেটা বিয়ের ঘড়ি। মানে ওই পরিস্থিতিতে এই ছবি দেখলে সবাই এটাই মিন করবে, তাই না? জি জি তাহলে এ কোনো অপরাধ করেছে কিনা, তার মানে চিত্র আঁকানো তো অপরাধ না, কিন্তু ওই পরিস্থিতিতে উদ্দেশ্যমূলকভাবে ছবি আঁকিয়ে জেডকে চোর সাজানোর চেষ্টা করা হচ্ছে। তার মানে এই মানে ছবি আঁকানোটা এখন ইন্টেনশনালি কি, এই ছবি আঁকানোটা এখন কি হবে, তার অপরাধ। সম্মান নিয়ে টানাটানি লাগবে, তাই না? তার মানে এখানে জি জি ডিফেমেশন হয়েছে, বোঝা যাচ্ছে, তাই না? তো 499 ধারার মানহানির সংজ্ঞা আমরা একটু আগে দেখেছি, সেটা আমরা এখানে রিপিট করব, এবং সিদ্ধান্তে বলবো আলোচ্য ঘটনা ও পেনাল কোডের 499 ধারার বিধান বিশ্লেষণ করলে এটি প্রতীয়মান হয় যে জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়ে জেড বি এর ঘড়ি চুরি করে পালিয়ে যাওয়ার দৃশ্যপটের একটি চিত্র আঁকার মাধ্যমে, দেখেন আমি একই সেন্টেন্সে এর আগে যে তথ্য দেওয়া আছে প্রশ্নের মধ্যে সেটাকে কিন্তু আমি কনভার্ট করছি আমার উত্তরে, এবং একটু একটা সেন্টেন্সের মধ্যে সব নিয়ে আসছি, একটু সামান্য সৃজনশীল বা একটু কথা বানিয়ে একটি চিত্র আঁকার মাধ্যমে এ মানহানি এর অপরাধ করেছে। তাহলে মাধ্যমে শব্দটা আমি উল্লেখ করলাম। উক্ত জি অপরাধের জন্য 500 ধারার বিধান মতে এ এর অনূর্ধ্ব 2 বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। হয়ে গেল। ইতিপূর্বে কিন্তু এই প্রবলেমেটিক প্রশ্ন কখনো আসেনি, এটা উদাহরণ থেকে আমি বানিয়ে দিয়েছি, আসতে পারে আপনাদের জন্য। প্রথম, বি জি কে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত থাকার অভিপ্রায়, অলরেডি এই উদাহরণ কিন্তু আমরা দেখেছি,
সেই উদাহরণটা আবার জি প্রবলেমেটিক প্রশ্নে কিভাবে আসতে পারে সেটা দেখানোর চেষ্টা করছি। বিয়ের বাড়ি পুড়িয়ে দিবে মর্মে এ বি কে হুমকি প্রদান করে, এ কি কোনো অপরাধ করেছে, উক্ত অপরাধের শাস্তি কি? এই যে হুমকি, হুমকি মানেই তো ভয় দেখাচ্ছে, তাই না? ভীতি প্রদর্শন জি করছে, থ্রেট। ইংরেজি কিন্তু থ্রেট না, ক্রিমিনাল ইন্টিমিডেশন। এই পেনাল কোড পড়তে গিয়ে আমি জানতে পেরেছি ইন্টিমিডেশন মানে ভয় দেখানো। তার আগে থ্রেট, এটাই জি কিন্তু আমরা জানতাম হাই স্কুল কলেজে। জি প্রচলিত ইংলিশ থ্রেট, কিন্তু রাইট এখানে আইনগত বা লিগ্যাল টার্ম হচ্ছে ইন্টিমিডেশন, তাই না? জি তাহলে প্রাসঙ্গিক আইনে আমাদের এই 503 ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের সংজ্ঞাটা এখানে দিয়ে দিতে হবে, একটু আগে আমরা যেটা দেখেছি অলরেডি। ব্যাখ্যা: মৃত ব্যক্তির সুনামের প্রতি হুমকি প্রদান কোনো ব্যক্তির স্বার্থের সাথে সম্পর্কিত হলে তা এই ধারা মতো অপরাধমূলক ভীতি প্রদর্শন হবে, এটাও আমরা সংজ্ঞার আওতায় নিয়ে আসছি। এরপরে সিদ্ধান্তে আলোচ্য ঘটনা এবং পেনাল কোডের 503 ধারা বিধান বিশ্লেষণ করলে এটি প্রতীয়মান হয় যে, আমি দেখেন একই ল্যাঙ্গুয়েজ কেন রাখছি, একই ল্যাঙ্গুয়েজ রাখার কারণ হচ্ছে যেন আপনাদের মাথায় প্রবেশ করে এই ল্যাঙ্গুয়েজটা, বুঝতে পেরেছেন? জি তাছাড়া আপনি বানিয়ে অন্য ল্যাঙ্গুয়েজ দিতেই পারেন, মাথায় প্রবেশ করলে এই ল্যাঙ্গুয়েজ একটা চমৎকার ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তার ঘটনা ধারা বিশ্লেষণ করে প্রতীয়মান হচ্ছে, তার মানে এইটা প্রতীয়মান হওয়া মানে বোঝা যাচ্ছে যে এটাই হবে। বিশ্লেষণ শব্দটা আছে, প্রতীয়মান শব্দটা আছে, খুব চমৎকার কিছু সহজ এবং উপযোগী কিছু শব্দ ব্যবহার করা হয়েছে রিটেনের জন্য। এবং এই সেন্টেন্সটা আমি বারবার ব্যবহার করছি যেন আপনার মাথায় গেঁথে যায়, আমার কথা যেন পরীক্ষার হলের দিন, পরীক্ষার হলে পরীক্ষার খাতায় লেখার সময় এই কথাটা যেন মাথায় আপনার বাজে, আমার কণ্ঠ, এবং আপনি দেখতে পান যেন চিত্রটা, তাহলে লেখাটা সুবিধা হবে। তার মানে ল্যাঙ্গুয়েজে বেশি আমি গুরুত্ব দিই না, ল্যাঙ্গুয়েজটা সিম্পল রাখার চেষ্টা করি এবং একই ল্যাঙ্গুয়েজ রিপিট করি যেন আপনাদের মুখস্থ হয়ে যায় সহজে, গেছে যায় মাথায়। তাহলে বি কে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত রাখার অভিপ্রায়ে বি এর বাড়ি পুড়িয়ে দিবে মর্মে এ বি কে হুমকি প্রদান করার মাধ্যমে এ অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ করেছে। দেখেন একই ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, মাধ্যমে। উপরেও কিন্তু আমি বলেছি মাধ্যমে। এই মাধ্যমে শব্দটা দিয়েই কিন্তু আমি ওই তথ্যটাকে বা প্রশ্নটাকে কিন্তু উত্তরে কনভার্ট করে দিয়েছি। উক্ত অপরাধের জন্য 506 ধারার বিধান মতে এখানে কি বাড়ি পোড়ানোর কথা বলেছে, তাহলে 7 ধারা হবে, সরি 7 বছর হবে। 506 ধারার দ্বিতীয় অপশন মানে দ্বিতীয় পার্ট অনুসারে এর অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা অভয়দণ্ড হতে পারে। কারণ এখানে সাধারণভাবে ভয় দেখাচ্ছে না, এখানে বাড়ি পুড়িয়ে দেবে, বাড়ি পুড়িয়ে দেওয়া মানে 506-এর দ্বিতীয় অপশনে আছে। এই বিষয়টা কিন্তু এমসিকিউ নোটে চার্ট আকারে সুন্দর করে দেওয়া আছে, মনে পড়ছে যে একটা চার্টটা? বক্সে, বক্সে জি 4 না 5 ধরনের অপরাধ দেওয়া আছে এবং এই শাস্তি। তাহলে আমি আলাদা করে দেওয়া হয়েছে, তাহলে ওখান থেকে আপনি এটা হেল্প নিয়ে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এই সাথে আমাদের পেনাল কোড শেষ হয়ে যাচ্ছে এবং আজকের ক্লাসও শেষ হয়ে যাচ্ছে। আমি দেখলাম যে এই বৃহস্পতিবারের কাজটা আজকে নেওয়া যেতে পারে, আমি আজকে শেষ করে দিলাম যেন আপনারা নেক্সট পরীক্ষা দিতে পারেন। হয়তোবা আপনাদের এই যে পরীক্ষা নিয়েছি, পরীক্ষার প্রশ্নের ওপরে ক্লাস হতে পারে, মানে প্রশ্ন সমাধান ক্লাস, যেটা এমসিকিউ আমি সমাধান ক্লাস নিই না, তেমনি এই যে জি জি খুব তিনটা ভালো হবে পেনাল স্যার। পেনাল কোডের উপরে জি একটু তিনটা ভালো যে হয় স্যার পরীক্ষা এটা। হয়েছে, তিনটা পরীক্ষার আর একটা হয়তো বা আমি সমস্যার সমাধান ক্লাস নিব, বা ওই ক্লাস টেস্ট সমাধান ক্লাস নিব। স্যার দুইটা হয়েছে স্যার। স্যার পরীক্ষাতে দুইটা দিলাম স্যার। দুইটা দুইটা হয়েছে এবং এটা হবে টোটাল তিনটা, তাহলে পেনাল কোডের উপরে আমি ও এই আচ্ছা তিনটা, আচ্ছা তিনটার উপরে হয়তো বা আচ্ছা। একটা ক্লাসে আমি তিনটা যে ক্লাস টেস্টের প্রশ্ন সেটা সমাধান করে দেবো এবং আমি রেজাল্টও দিয়ে দেবো এর মধ্যে শুক্রবারের দিকে, আশা করছি। আর এই পরীক্ষাটা হবে, পরীক্ষার পরে হয়তো বা একটা ক্লাস হবে সমাধান ক্লাস, তারপরে আমি নির্বাচনের জন্য ছুটি দিয়ে দেবো, নির্বাচনের পরে তারপরে অন্যান্য সাবজেক্ট শুরু হবে। অর্থাৎ নির্বাচনের আগে আমি আর নতুন সাবজেক্ট শুরু করতে চাচ্ছি না। অনেকে ক্লাসে কিন্তু খুব একটা মানে উপস্থিতি কম, আবার মনোযোগও হয়তো বা অনেকের নাই। আমারও কিছু কাজ করতে হবে, কিছু হা ভোটের প্রচারণার জন্য আমি কিছু ভিডিও তৈরি করতে চাচ্ছি এবং সেখানে মনোযোগ দিতে চাচ্ছি। অনেকেই কিন্তু হা ভোট বুঝতে পারছে না বিষয়টা, এবং হা ভোট নিয়ে যতগুলো প্রচারণা আমি দেখছি সরকারিভাবে বা বেসরকারিভাবে ব্যক্তিগতভাবে, কোনো প্রচারণায় খুব ডিটেলে আলোচনা নাই। হ্যাঁ, অনেক আইনজীবী অনেক ব্যারিস্টারও আলোচনা করছেন হা ভোটের সুফল সম্পর্কে, কিন্তু এই সুফল কি সেটা বোঝানোর আগে হা ভোট দিলে, স্যার হা ভোট এবং না ভোটের কি কাজ, জনগণ আজও এটা ক্লিয়ার না তো স্যার। ম্যাক্সিমাম মানুষই ক্লিয়ার না। হ্যাঁ সেটার জন্যে আমি রিসার্চ করেছি অলরেডি, আমি রাত জেগে ভিডিও দেখছি, রিসার্চ করছি। এবং এখানে অনেকেই যেমন বলছে যে দ্বিকক্ষ বিশিষ্ট
পার্লামেন্ট বা আইনসভা হবে, তো জি দিক দিক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কনসেপ্টটা কি, এটা হলে উপকারটা কি হবে, এবং বাস্তবে কোন কোন দেশে এই ধরনের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা আছে এবং সেটার কারণে তারা কি কি ফল পাচ্ছে, বা সেটার ভালো দিক সেটার খারাপ দিক, এই জিনিসগুলো ডিটেলে বলতে হবে। বুঝতে পেরেছেন? তারপরে মানুষ জি এমনি জি। বুঝতে পারে। এই সচেতনতামূলক কিছু ভিডিও করা আমার নৈতিক দায়িত্ব মনে করছি। এই কারণে আমি হয়তোবা আপনাদের ক্লাস বন্ধ রেখে সেগুলো করব দেশের স্বার্থে। তো আচ্ছা। কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করে দিই। আর আজকে সহজ ক্লাস ছিল, তাই না? জি সহজ এবং একটু ছোট মনে হলো আর কি। ছোটই ছিল। পেনাল কোড থেকে আমরা 9টা টপিক দেখলাম। এই 9টা টপিককে কোনোটাতে তো আবার একাধিক টপিক আছে, তাই না? যথেষ্ট হয়েছে। এটা এবং এর পাশাপাশি আমি যে ক্লাস টেস্ট নিচ্ছি সেগুলো প্রশ্ন যদি আমি সমাধান করে দিই, সব কিছু মিলে পেনাল কোড থেকে 15 নম্বর ইজিলি আপনারা তুলতে পারবেন, সমস্যা হবে না। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।